বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাচ ও দীর্ঘসূত্রতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়। কারসাজিকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনে আইন পরিবর্তন জরুরি বলে মনে করছেন তারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রাজারবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। জনাব আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে শেয়ার বাজারে কারসাজি, এই কারসাজির মূল কারণগুলো আপনার কাছে কি মনে হয়? দেখুন, স্টক মার্কেটে যে রক্তক্ষরণ চলতেছে গত 3 বছর ধরে, আর রিসেন্টলি যে ইস্যুগুলো নিয়ে এসিসি সংস্কারের নামে যে কাজটি করতেছে, আসলে এটা আমার কাছে হাস্যকর মনে হয়। আসলে একটু আগে যে আমি নিজে শুনতেছিলাম, তহিদ বলতেছিল যে 619 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এটা আদৌ রিয়েলাইজ হবে কি না, বা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের বড় জরিমানা এর আগে কখনো হয়নি। কাজেই আমি ধরে নিতে পারি এই জরিমানা কখনো আদায় হবে না। বাজার সংস্কারের নামে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে কোনোটাই ফলপ্রসূ হয়নি, বরঞ্চ বাজার থেকে অনেক বিনিয়োগকারী চলে গেছে, অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর সব থেকে যে বড় যে অপরাধটা করা হয়েছে, আমি মনে করি যে মার্কেট ম্যানিপুলেশন করার আগে গত 15 বছর ধরে যে সমস্ত কোম্পানি রাজনৈতিক বিবেচনা লিস্টেড হয়েছে, যেগুলোর ন্যূনতম যোগ্যতা ছিল না এই স্টক মার্কেটে আসার, সেই সমস্ত কোম্পানি এসিসি পারমিশন দিয়েছে। যার ফলে এই সমস্ত কোম্পানির যারা মালিক পক্ষ ছিলেন, অনেকে ছিলেন আপনার সাবেক গভর্নমেন্টের এমপি বা মিনিস্টার বা পলিটিক্যাল পার্সন, তারা পালিয়ে গেছে, কেউ লুকিয়ে আছে। এই সমস্ত কোম্পানিগুলির অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং আমি বলে দিতে পারি স্পষ্ট করে আপনাকে, লিস্টেড কোম্পানির 100 থেকে 150 কোম্পানি আগামী 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। কারণ তাদের যে অ্যাসেট সেই তুলনায় লায়াবিলিটি অনেক বেশি। অর্থাৎ আমি আগেই বলেছি যে অনেকটা বিউটি পার্লারে কোনো একটা অসুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে যেভাবে সুন্দরী করা হয়, ঠিক প্রাইমারি মার্কেটে ওই সমস্ত কোম্পানিগুলোর ন্যূনতম যোগ্যতা ছিল না, সেইগুলোকে আনা হয়েছিল। এসিসি তার যে ফাংশনটা ছিল অ্যাক্ট 93-তে যেটা বলা আছে, স্পষ্ট বলা আছে 8 এতে, যে ইস্যুয়েন্স অফ প্রপার সিকিউরিটিজ, অর্থাৎ ভালো শেয়ার মার্কেটে আনতে হবে। 2 নম্বর ছিল যে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর্স। 3 নম্বর ছিল ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড রেগুলেট দ্য স্টক মার্কেট। আমি মনে করি যদি এসিসি প্রথমটা এনশিওর করতে পারতো, ভালো জিনিস বাজারে আনতে পারতো, ডেফিনেটলি পরের 2টা কমপ্লায়েন্ট হয়ে যেত আসলে। বাট এই সমস্ত কোম্পানি মার্কেটে লিস্টেড হয়ে যে সমস্ত কারণে ম্যানিপুলেটর গেমলিং করেছে, ম্যাক্সিমাম কোম্পানি ছিল খুবই দুর্বল মৌলভিত্তির, যেগুলো হয়তো পেইড আপ ক্যাপিটাল কম ছিল, বা এই কোম্পানি যারা মালিক পক্ষ তাদের যোগসাযোগে কিছু ইনসাইডার ইনফরমেশন তৈরি করে, এটাকে বলবো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে, যেগুলি লিস্টিং এর 3 বছর পরে তাদের আসল চেহারা দেখা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এসিসি রিসেন্টলি প্রতি সপ্তাহে কিছু কিছু কোম্পানিকে জেড গ্রুপে পাঠিয়ে দিচ্ছে। মালিক পক্ষ অন্যায় করতেছে, শাস্তি ভোগ করতেছে বিনিয়োগকারী। তাহলে এই বাজারে বিনিয়োগকারী কেন আসবে? বিনিয়োগকারী তার পথে বসে গেছে। আসলে আমার কেন মনে হচ্ছে যে এই যারা এই স্টেপগুলো নিচ্ছেন, আমি মনে করি, আমি মার্কেটে 30 ইয়ার্স কাজ করি, বিনিয়োগকারীর টাচে থাকি, আমি ভালো বলতে পারবো আসলে মার্কেটের কি প্রয়োজন, বা আমারও অনেকে বলতে পারে। বাট যারা এখানে আসতেছেন কারোই অভিজ্ঞতা আসলে নাই, হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছে বাজারের জন্য, যেটা খুব একটা ব্যাড ইম্প্যাক্ট আসতেছে, যার ফলে আমাদের বাজারটা কিন্তু এগোতে পারতেছে না। দেখেন আপনি বলছিলেন যে এই যে এত বড় মানে জরিমানা, এটি কখনো এর আগে হয়নি। জরিমানা করেও কেন 1 টাকাও আদায় করা যাচ্ছে না? আপনি অনেকগুলি কারণ বললেন। দেখুন যে যারা ক্রাইম করেছে সেই পরিমাণটা কত আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমার একটা স্পষ্ট মনে আছে 2010 সালে যখন আপনার স্টক মার্কেটটা ক্র্যাশ করলো, তখন এবি ব্যাংককে একটা ফাইন করা হয়েছিল 10 কোটি টাকা। এটাই বোধহয় আমার জানা মতে ইতিহাসের সর্বোচ্চ ফাইন একটা মানে মার্কেটের জন্য আসলে। তো এবি ব্যাংক কিন্তু তাদের যে অফিসটা ছিল সেই অফিসটা তারা স্বীকার করে সাথে সাথে ফাইনটা দিয়ে দিয়েছিল। কিন্তু ইদানিং যেটা দেখলাম যে 400 কোটি, 500 কোটি, 100 কোটি, 150 কোটি ব্যক্তির নামে, প্রতিষ্ঠানের নামে, এইটা আমার কাছে মনে হয় খুবই হাস্যকর। তার কারণ এত টাকা সে গেমলিং করে আসলে রিয়েলাইজ করছে কিনা। আর এইগুলো যুগের পর যুগ ধরে কেস চলবে, অ্যাপিল চলবে, কে কেউ মারাও যাবে।
কমপ্লিটলি একেবারে আমি মনে করি এটা ফানি একটা ডিসিশন, আই থিঙ্ক সো। যেহেতু মার্কেটের টাচে থাকি আমরা, বিনিয়োগের টাচে থেকে আমরা বুঝি বিনিয়োগের কষ্ট, কাজেই জি, আপনাদের অভিজ্ঞতা অনেক। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে শেয়ার বাজারের পরিস্থিতি আপনিও কিছু বললেন, সেটির উন্নয়নে এখন তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? না, ব্যবস্থা নিতে গেলে ইনস্টিটিউটগুলো যারা ইনঅ্যাক্টিভ হয়ে আছে বিভিন্ন কারণে, এখানে আসলে কথা বলতে গেলে সংক্ষেপে তো সম্ভব না, আসলে এখানে অনেক কথা রয়ে যাচ্ছে। আসলে আজকে ব্যাংক ইনস্টিটিউট কেন বিনিয়োগ করতে পারতেছে না? এই মার্কেটে শুধু কি ম্যানিপুলেশন হয়েছে? শুধু তাই নয়, কিন্তু এখানে ডাম্পিং পার্কিং হয়েছে। আজকে আইসিবি পঙ্গু হয়ে গেছে, দন্তহীন বাঘের মতো। একসময় আইসিবি মার্কেটটাকে আপনার মোটিভেট করতো, মার্কেটটাকে তারা কন্ট্রোল করতো, বাট সেই আইসিবির কিন্তু কোনো ভূমিকা নাই। ব্যাংক কোম্পানিগুলো যখন তাদের সাবসিডি কোম্পানি দিয়ে মার্কেটে এসছে, আপনার মার্চেন্ট ব্যাংক বলি বা স্টক ব্রোকার বলি, তারা কিন্তু সে ধরনের ভালো রোল প্লে করতে পারে নাই। আপনি প্রত্যেকটা ব্যাংকের ব্যালেন্স শিট দেখেন, তাদের যে বিনিয়োগ পোস্ট আছে, পোর্টফোলিও আছে, সে কি ধরনের শেয়ার কি প্রাইসে ডাম্পিং পার্কিং করা হয়েছে। প্রায় পড়ি আমরা, কয়েকদিন একটা ব্যাংকের সম্পর্কে এসছে কত কোটি টাকা, তারা হয়তো মুষ্টমে কিছু লোক লাভবান হয়েছে, বাট এই সমস্ত আজে বাজে কোম্পানির শেয়ার খুব বিগ প্রাইসে ডাম্পিং হওয়ার ফলে ওই সমস্ত ব্যাংক কোম্পানি কিন্তু পারচেস করার না, সেটা কিনতে পারতেছে না। আর একটা বড় অন্যতম প্রধান কারণ এই মার্কেট খারাপ হওয়ার পিছনে, সেটা হলো মার্জিন লোন। আপনি জেনে থাকবেন যে এখনো মার্কেটে প্রায় 12 থেকে 14,000 কোটি টাকার মতো ইকুইটি নেগেটিভ হয়ে গেছে ডিউ টু মার্জিন লোন। এটাও একটা প্রধান অন্তরায় আমাদের মার্কেটটা না বাড়ার। জি, হ্যাঁ, জনাব আলমগীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।